সবাইকে স্বাগত জানাই প্রথম টিভির বিশেষ আয়োজন জনতার মুখোমুখি। আজকে আমাদের সাথে একজন নতুন অতিথি নিয়ে আমরা হাজির হয়েছি, যিনি কুড়িগ্রাম ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এবং কুড়িগ্রাম ২ আসনের মাটি ও মানুষের নেতা জনাব মাওলানা মোহাম্মদ নূর বখত মিয়া। আমরা কথা বলবো তার সাথে রাজনৈতিক বিষয়ে, কুড়িগ্রাম জেলা নিয়ে এবং আগামীর বাংলাদেশ নিয়ে। স্বাগত জানাই আপনাকে প্রথম টিভির আজকের প্রোগ্রামে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, প্রথম টিভিকেও স্বাগতম। আমরা আপনার কাছে বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং আপনার আসন নিয়ে, কুড়িগ্রাম ২ আসন নিয়ে কিছু কথা বলবো এবং প্রশ্ন উত্তর নিব আর কি আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি প্রশ্নে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আপনার রাজনৈতিক জীবনটা কিভাবে শুরু করলেন? কোথা থেকে আপনার রাজনৈতিক জীবনের শুরু? ছাত্র জীবন থেকেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি, বলতে পারেন ছাত্র জীবন থেকেই আমার রাজনীতি শুরু। আমি প্রথম ছাত্র অবস্থায় ১৯৮৮ সনে চরমনার মহফিলে যাই। তখন থেকেই তাদের রাষ্ট্রচিন্তা আমাকে আকর্ষণ করে এবং আমি তখন থেকেই বলতে পারেন তাদের সাথে আছি। তাহলে আপনার প্রথম রাজনৈতিক জীবন চরমনাই, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথেই শুরু? জি জি। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, কুড়িগ্রাম ২ আসনের যেহেতু আপনি মনোনীত একজন প্রার্থী নির্বাচনের, এই কুড়িগ্রাম ২ আসনের ৩টি সমস্যা কি কি মনে করতেছেন আপনি, যে কি কি সমস্যা আছে, কোন ৩টি সমস্যা খুবই বেশি? কুড়িগ্রাম এই আসনে যদি মোটা দাগে ৩টি সমস্যার কথা বলেন, তাহলে আমি বলবো হাজারো সমস্যার মধ্যে আমাদের গুণগত মানের শিক্ষা ব্যবস্থার যে অভাব, এটাই আমি প্রথম মনে করি। কারণ শিক্ষা এবং সেটা গুণগত শিক্ষা ছাড়া আমরা যে কোনো পরিকল্পনা গ্রহণ করি না কেন, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। দ্বিতীয়ত, আমাদের এই দরিদ্র জেলায় ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা। আমাদের যতটা পদ আছে সরকারি হাসপাতালগুলো, তার 1/3 চিকিৎসক এখানে নেই। সুতরাং জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার যেটা মৌলিক অধিকার, সেটা তারা বঞ্চিত হচ্ছে। তৃতীয়, নদী ভাঙ্গন আমাদের কুড়িগ্রাম জেলাকে দরিদ্র থেকে আরো দরিদ্রতর করছে। 16টি নদী বেষ্টিত এই কুড়িগ্রাম জেলা। এই নদী ভাঙ্গন রোধ করে স্থায়ীভাবে নদীর পার এটাকে বাঁধ নির্মাণ করে জনগণকে নদী ভাঙ্গন থেকে রোধ করা, এটা একটা অগ্রাধিকারমূলক কাজ হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং নদী ভাঙ্গন রোধ, এটাই আমার, যদি ৩টি বলেন এই ৩টির মধ্যে এটাই থাকবে আর কি। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা যেহেতু উত্তরবঙ্গের উত্তর ধল্লার মানুষ, আমাদের তিস্তা মহাপরিকল্পনা নামে একটা পরিকল্পনা আছে, যে তিস্তা নদীটা নিয়ে এই মহাপরিকল্পনা। এই তিস্তা মহাপরিকল্পনাকে আপনি কতটা যৌক্তিক মনে করেন এবং এটা হওয়া কতটা জরুরি আমাদের জন্য, যদি জানাতেন? এটা খুবই যৌক্তিক এবং খুবই জরুরি। বাট বিগত কয়েক বছর ধরে আমরা শুধু পরিকল্পনার কথাই শুনছি, কিন্তু এটাকে নিয়ে এখন পর্যন্ত কোনো কিছুই বলা যায় হয়নি, শুধু মানুষের মুখে মুখে। আমরা ভূ রাজনৈতিকভাবে এমন একটি অবস্থানে আছি, তিস্তার গোড়াপত্তন হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে। সেখান থেকে যখন আমাদের পানির দরকার, তখন আমরা পানি পাই না। যখন আমরা বন্যায় সয়লাভ হয়ে যাই, তখন তারা পানি ছেড়ে দিয়ে আমাদের আরো ভাসিয়ে দেয়। বাট তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদের বেকারত্ব ঘুচবে, আমাদের বন্যা খরার এই দুর্যোগ থেকে আমরা বাঁচতে পারবো। এটা স্থানীয়ভাবে কোনো কাজের বিষয় নয়। আল্লাহ তাআলা তৌফিক দিলে এটা নিয়ে জাতীয় পর্যায়ে জোরালোভাবে আমরা কথা বলতে পারবো। এবং একটা বিষয় হচ্ছে, এই দেশের কোনো কাজ করতে গেলে কাজের পিছনে লেগে না থাকলে সেটা কখনোই আদায় করা যায় না। আমার যদি আল্লাহ সুযোগ দেয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, আমার মনে হয় যে সার্বক্ষণিক সে চেষ্টা আমি হৃদয়ে ধারণ করবো ইনশাআল্লাহ। আপনার দল হচ্ছে ইসলামিক দল। ইসলামিক দল নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে সংখ্যা বা বিতর্কর মধ্যে আছে, যে
ইসলামিক দল আসলে কি কোনো নারী শিক্ষার উন্নয়ন হবে কিনা বা নারীরা কোনো কর্মস্থলে যেতে পারবে কিনা, এই বিষয়ে যদি আপনি একটু ক্লিয়ার করতেন। যে দেখুন, ইসলাম সার্বজনীন এবং কল্যাণকামী একটি ধর্ম, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দিনে মিন হারাজ, মানবতার অকল্যাণ হয়, প্রতিপালনে কষ্টসাধ্য এমন কোনো কিছুই এই ইসলাম ধর্মে আরোপ করা হয়নি। যদি ইসলামী দলগুলো একই প্ল্যাটফর্মে এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়, তাহলে মহিলারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং তাদের ইজ্জত আবরু যথাযথভাবে নিয়ে সম্মানের সাথে তারা কর্ম সম্পাদন করবে। আমাদের এত সংখ্যাধিক্য একটি দেশ, সেখানে আমরা কাউকে বেকার রাখতে চাই না। মানুষের পেটে যদি আপনি খাবার দিতে না পারেন, তাহলে কোনো পরিকল্পনায় বাস্তবায়ন করা যাবে না। সুতরাং বলবে যে ইসলামী দল ক্ষমতায় আসলে মহিলাদের কর্ম আগেই বন্ধ হবে, এটা একটি অবান্তর কথা। মহিলাদের জন্য শরীয়ত সম্মত তাদের পরিবেশ আমাদের দিতে হবে। শরীয়ত সম্মতভাবে তারা আয় রোজগার করবে, সন্তান প্রতিপালন করবে, এক্ষেত্রে কোনোদিনই বাধা দেওয়া হবে না। অনেকে বলে যে এসেই কি ইসলামী সরকার হাত কেটে দেবে, কখনোই না। হাত তো তখন কাটতে হবে যদি পেটের ভোকে কেউ চুরি করে, ক্ষুধায়, তাহলে প্রথম রাষ্ট্রপ্রধানের হাত কাটতে হবে। এটাই হলো শরীয়তের কথা। আগে কিন্তু চুরি যে করেছে তার হাত কাটা যাবে না। সুতরাং আমাদের বিশ্বাস, আমরা ধর্মকে যতটুকু লালন করেছি, ইসলামী সরকার পুরুষ নারী সবার জন্যই কল্যাণকর হবে। এখানে কোনোভাবেই কেউ বঞ্চিত হবে না এবং কোনোভাবেই কেউ অসুবিধায় পড়বে না এই সরকার প্রতিষ্ঠা হলে, ইনশাআল্লাহ। যদি ইসলামিক কোনো দল বা আপনারাই যদি ক্ষমতাতে যান, বেধর্মী যারা আছে সংখ্যালঘু, তাদের কোনো অসুবিধা হবে কিনা এই সব ব্যাপারে যদি একটু বলেন। একই ব্যবস্থা ইসলামে সংখ্যালঘুদের ধর্মীয় যে স্বাধীনতা দিয়েছে, তাদের কর্ম সম্পাদনের যে স্বাধীনতা দিয়েছে, তাদের সাথে সদ্ব্যবহারের ব্যবসা বাণিজ্যের যে নির্দেশনা দিয়েছে, তাতে সংখ্যালঘুরা সকল সময়ের চেয়ে ইসলামী সরকারের সময়ে বেশি নিরাপত্তা এবং স্বাধীনতা ভোগ করবে। আমরা দেখেছি যে একজন ইসলামী রাষ্ট্রের আমির একটি মূর্তি পূজার যখন নাক ভেঙে ফেলা হয়েছিল, তখন তিনি প্রথম বলেছিলেন যে আমি সেখানে যাব, বাট সেখানে যাওয়ার আগে তোমরা আগে আমার নাকটা কেটে ফেলো, কারণ আমি রাষ্ট্রপ্রধান হয়ে তোমাদের ধর্ম পালনের নিরাপত্তা দিতে পারিনি। আল্লাহ নবী অমুসলিমদের সাথে লেনদেন করেছেন, উঠা বসা করেছেন, অমুসলিমদের কাছে তিনি মজুরি গ্রহণ করে তাদের কাছ থেকে তিনি পারিশ্রমিক নিয়েছেন, শ্রম বিনিময় করেছেন। সুতরাং ইসলামের অনেক উজ্জ্বল দৃষ্টান্ত আছে যে একটি মুসলিম রাষ্ট্রে কিভাবে অমুসলিমেরা বসবাস করবে, সেই হিসেবে তারা অত্যন্ত আরো খুশি হবে এবং ইসলামী সরকারের পক্ষেই থাকবে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটি মাত্র প্রশ্নের মাধ্যমেই আজকের প্রোগ্রামের সমাপ্তি করব। তার আগে জেনে নেওয়া যাক শেষ প্রশ্নের উত্তর। যেহেতু নির্বাচন আসন্ন, এই অবস্থায় আপনার নির্বাচনী এলাকায় কিভাবে প্রচারণা চালাচ্ছেন বা কোন পদ্ধতিতে চলছে আপনার প্রচারণা, যদি একটু বলেন। আমরা প্রতিনিয়ত গণসংযোগ করছি। আমরা 2-4 দিনের মধ্যে আমার একটা সংক্ষিপ্ত পরিচিতি হ্যান্ডবিল আকারে আমরা জনগণকে সেটাও বিতরণ করব। এরপরে আমাদের বিভিন্ন জায়গায় ফেস্টুন থাকবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে ইসলামী দলগুলো একটি প্ল্যাটফর্মে আসবে। যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তখন ঐক্যবদ্ধভাবে, অত্যন্ত জোরালোভাবে এবং বিনয়ের সাথে আমরা জনগণের কাছে যাব। জনগণ শুধু বলে যে আপনারা একই প্ল্যাটফর্মে আসেন, পরিবেশ সেটাই চায়। আমাদের বিশ্বাস এবার জনগণ একটি বাক্সে ইসলামের জন্য, সেখানে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং এখানে একটি ইসলামী সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে। এতক্ষণ আপনার মহামূল্যবান সময় আমাদের দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রথম টিভিকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। প্রিয় দর্শক, এতক্ষণে এতগুলো প্রশ্নের মাঝ দিয়ে হয়তোবা আপনারা জেনে গেছেন কুড়িগ্রাম 2 আসনের মানুষ কেমন নেতৃত্ব চায়,
কেমন মাটি ও মানুষের নেতা চায় সেটা আপনারা বুঝে গেছেন। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে কুড়িগ্রাম জেলার আরো অনেক রাজনৈতিকবিদ এবং কুড়িগ্রাম যে আসনগুলো আছে সেই আসনের পদপ্রার্থীদের নিয়ে কথা বলবো। আমাদের উদ্দেশ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। প্রিয় দর্শক, চলে এসেছি একদম শেষ মুহূর্তে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম হাবিবুর রহমান। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রোগ্রাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।